हेलो बंधुरा আমি সৌরভ। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নিয়ে ডিসকাস করব। সেটা কি? সেটা হলো স্ট্র্যাটেজি, জিকে। এত ভাস্ট সিলেবাস, ডাব্লিউবিপি বা কেপি বা যে কোনো স্টেট লেভেলের পরীক্ষার জন্য এত ভাস্ট সিলেবাস, কিন্তু কিভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিভাবে স্টাডি করব, কিভাবে এই অল্প সময়ের মধ্যে আমরা নিজেকে প্রস্তুত করব। 2025 পড়ে গেছে, মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমাদের ডাব্লিউবিপি বা কেপি এক্সামগুলো হতে চলেছে। সে ওবিসি কেস মিটুক বা না মিটুক, এটা একদম কনফার্ম তোমাদের পরীক্ষা 1.5 থেকে 2 মাসের মধ্যে হবেই। তাহলে কি করতে হবে? তোমাদেরকে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক করে নিতে হবে। এই লাস্ট কয়েকটা দিনে কিভাবে নিজেদের প্রস্তুতিটা করবে, কিভাবে রিভিশন করবে, এটা নিয়েই আজকের ভিডিওটা। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, সায়েন্সের মধ্যে আবার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি বা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, কিভাবে আমরা জিকের এত বড় ভাস্ট সিলেবাসটাকে একদম কনসাইজ ওয়েতে পড়ব, সেটা নিয়েই আজকের ভিডিওটা। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা এই ভিডিওতে বা আজকের এই সিরিজে আমরা জানবো হিস্ট্রি থেকে কিভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা যায়, কিভাবে আমরা নিজেদের মধ্যে এটা রিভিশন করতে পারি। তারপর জিওগ্রাফিও সেম, তারপর আমাদের পলিটিক্যাল সায়েন্স বা যেটাকে বলা হয় পলিটি, সংবিধান, ভারতের সংবিধান, সেটাও আমরা কিভাবে পড়ব, সমস্ত কিছুটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং লাস্টে আমি তোমাদের কতগুলো টিপস দেব, যে টিপসের মাধ্যমে তোমরা পড়াগুলো কিভাবে আরো সহজভাবে মনে রাখতে পারবে, মাইন্ড ম্যাপিং করতে পারবে, সেই ব্যাপারটা তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, হিস্ট্রি, জিকের মধ্যে আমি আগের একটা ভিডিওতে বলেছি 25 নাম্বার থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, স্ট্যাটিক জিকে, সমস্ত কিছু আমি আগের ভিডিওতে বলা আছে। এই ভিডিওতে স্পেশালি জিকেটা কিভাবে তৈরি করব সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, হিস্ট্রি, আচ্ছা, এই হিস্ট্রিটা সিলেবাসটা প্রচুর, কিন্তু এটাকে আমরা 3টে পার্টে ভাগ করে নেব। একটা কি? একটা হলো প্রাচীন, একটা কি মধ্য, আর একটা আধুনিক। আচ্ছা সৌরভ দা, এগুলো তো তুমি আগেই বলেছো, তাহলে আজকের ভিডিওটা কেন করা? দেখো কেন করা সেটা তোমাদের বলছি। প্রাচীন ভারত অর্থাৎ হিস্ট্রির প্রাচীন যুগ, এনশিয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে, এই এনশিয়েন্ট থেকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো, কোন কোন টপিকগুলো ছাড়বো, এটা আমাদের জানতে হবে। কারণ তুমি যদি প্রথম থেকে প্রাচীন ভারত পড়তে শুরু করো, তাহলে 6 মাসেও তোমার প্রাচীন ভারত শেষ হবে না, এতটা ভাস্ট সিলেবাস। ঠিক আছে, দেখো কি কি পড়বো। প্রাচীন ভারতের প্রথমে যেটা পড়বে সেটা কি? সেটা কি? সিন্ধু সভ্যতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতা। কিন্তু এই সিন্ধু সভ্যতা অনেক বড়। কোন কোন জায়গাগুলো পড়বে? শুধুমাত্র কোন কোন জায়গাগুলো পড়বে, কে কোন জায়গাটা, কোন স্পটটা, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল কত সালে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল কত সালে। তাহলে কি? আবিষ্কারক ভালো করে খাতায় নোট ডাউন করে নাও প্রত্যেকটা জিনিস, যেগুলো যেগুলো বলছি। এটার বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, গ্যারান্টি আমার। আবিষ্কারক এবং কি আবিষ্কারকের সাথে তার ডেটটা। এবার কি করবে? আর কিচ্ছু করার দরকার নেই। আরেকটা জায়গা করবে, কোন জায়গাগুলো থেকে, যেমন লোথাল থেকে, ধোলাভিরা থেকে, মহেঞ্জোদারো থেকে, হরপ্পা থেকে, কোন জায়গা থেকে কি কি জিনিসগুলো পাওয়া গিয়েছিল, ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেইগুলো শুধু পড়বে। তাহলে কি? এক্সকাভেশন বা কোথায় কোথায় কি কি পাওয়া গিয়েছিল, কোথায় কোথায় কি কি পাওয়া গিয়েছিল, এই টপিকটা। তাহলে একটা পাতার মধ্যে সুন্দর করে প্রথমে লিখবে সিন্ধু সভ্যতা, কত সালে কোন কোন সভ্যতাগুলো আবিষ্কার হয়েছিল, তার মধ্যেও আমি বলে দিচ্ছি শুধুমাত্র হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, এই 3টে শুধু মনে রাখবে।
ঠিক আছে, এবং তার আবিষ্কারও। এরপর কি কি পাওয়া গিয়েছিল তার ঠিক পরে পয়েন্ট করে লিখবে যে হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গিয়েছিল, মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গিয়েছিল, লোথালে কি কি পাওয়া গিয়েছিল, রাংপুরে কি কি পাওয়া গিয়েছিল, ধোলাভিরাতে কি কি পাওয়া গিয়েছিল, এই টপিকগুলো শুধু লিখে নেবে, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতা শেষ। এরপর দেখো, আচ্ছা আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই পোর্শনটা আমি শুধু প্রাচীন ভারতটা এখন আলোচনা করছি, তাই প্রাচীন ভারতটা নিয়ে বলছি। দেখো, তাহলে এটা হলো সিন্ধু সভ্যতা। এর ঠিক পরেই তুমি যেটা করবে সেটা হলো ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ। এবার প্রশ্ন হলো ষোড়শ মহাজনপদ দিয়ে কি কি করব? কিচ্ছু করার দরকার নেই। 16টা মহাজনপদের নাম কি মুখস্থ রাখতে হবে? উত্তরটা হলো একদমই না। 16টা মহাজনপদের নাম মুখস্থ করার দরকার নেই। কি কি করবে? একটা আধ পাতার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কি করবে? ষোড়শ মহাজনপদ কোথা থেকে, এর কথা জানা গেছে, অর্থাৎ উৎসটা কি সেটা আমাদের জানতে হবে। আর কি জানতে হবে? কোন রাজ্যটা দক্ষিণ ভারতে অবস্থিত, অর্থাৎ কোন মহাজনপদটা দক্ষিণ ভারতে অবস্থিত। দক্ষিণ ভারতে অবস্থিত, দক্ষিণ ভারতে কোনটা আছে, কোনটাই প্রজাতন্ত্র আছে, প্রজাতন্ত্র, কোনটাই প্রজাতন্ত্র আছে, ব্যাস। আর কি করবে? মগধ, মগধ বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, মগধটা, তার আশেপাশের কোন নদী, ব্যাস। এই 3টা পয়েন্ট কি 4টা পয়েন্ট করে নাও, ষোড়শ মহাজনপদ থেকে আর কিচ্ছু করার দরকার নেই। ক্লিয়ার? এরপরে এসো, এটা আমি মুছছি, যদি লেখা না হয়ে থাকে ভিডিওটা পজ করবে, কিছু ব্যাক করবে, ব্যাক করে জায়গাটা আরেকবার দেখে নেবে। তাহলে সিন্ধু সভ্যতা এবং ষোড়শ মহাজনপদ হলো। এরপর কি করবে? এরপর দুটো ইম্পর্টেন্ট টপিক আছে, একটা হলো ভগবান বুদ্ধ এবং মহাবীর। মহাবীর, আচ্ছা এগুলো থেকে কি কি করব? শুধুমাত্র এগুলো থেকে কি কি করবে? জন্ম, বিতে কি চিহ্ন, চিহ্ন বা সিম্বল, সিম্বল, সিম্বল মানে কি? ভগবান বুদ্ধের জন্মের সিম্বলটা কি? ভগবান বুদ্ধ যখন গৃহত্যাগ করেছিল তখন সেটাকে কি বলা হয়? কত সালে তিনি কি পেয়েছিলেন? আচ্ছা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ডেট। ইম্পর্টেন্ট ডেট বলতে কি? ডেট বলতে কি? ভগবান বুদ্ধ কবে কবে মোক্ষ লাভ করেছিলেন, সেই ডেটটা, কোন নদীর তীরে, কোন গাছের তলে, এইগুলো শুধু। শেষ। মহাবীরও সেম, মহাবীর, বর্ধমান মহাবীরেরও সেম। কি? কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? কততম, কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? জৈন তীর্থঙ্কর ছিলেন, কততম জৈন তীর্থঙ্কর ছিলেন? প্রথম, ফার্স্ট জৈন তীর্থঙ্করের নাম কি এবং তার সিম্বল, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই। আরেকটা জিনিস করবে কি? যতগুলো বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, যতগুলো জৈন সঙ্গীতি হয়েছিল, সেইগুলোর অর্থাৎ সম্মেলন, সম্মেলন, বোধ জৈন এবং বৌদ্ধ দুটোরই সম্মেলন। কি কি সম্মেলনে করবে? ডেট, কোন রাজার আমলে হয়েছিল, কোথায় হয়েছিল, ব্যাস। আর এই টপিকটা থেকে কিচ্ছু করার দরকার নেই, অত ডিটেলসে জানার দরকার নেই। এবং এই টপিকটা থেকে খুব শীঘ্রই একটা ভিডিও আসছে, তোমরা জাস্ট কনসাইজ ওয়েতে সেই ভিডিওটা দেখলে আর কিচ্ছু করার দরকার নেই। বারবার বলছি, সময় খুব কম, মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তাই এইগুলো একদম কনসাইজ ওয়েতে যদি পড়া থাকে তাহলে রিভিশন করে নাও, যদি নতুন হয়ে থাকো তাহলে এগুলো খাতার মধ্যে লিখে একদম ভালোভাবে মুখস্থ করে নাও। ক্লিয়ার? নেক্সট দেখো, এটা হয়ে যাওয়ার পর আমরা 4 নম্বর টপিক যেটা প্রাচীন ভারত থেকে করব, সেটা কি? সেটা হলো মৌর্য। মৌর্য 5 নম্বরে গুপ্ত, মৌর্য যুগ, গুপ্ত যুগ। কি করব? এই দুটো যুগই কি করতে হবে? মৌর্য যুগ, গুপ্ত যুগের প্রথম, ফার্স্ট শাসক আর ডেট। মৌর্য যুগকে প্রতিষ্ঠা করেন, কে স্থাপন করেন, কার সাহায্যে করেন,
কত সালে করেন, কাকে বিচ্ছেদ করে করেন, ধর্মনন্দকে উচ্ছেদ করে করেছিল, সেই সালটা এবং ফার্স্ট শাসক। ওকে, এবার মৌর্য যুগ থেকে যেমন তোমাকে করতে হবে চাণক্য। চাণক্য কি করবে? চাণক্য শুধুমাত্র পুরো নাম, পুরো নাম, ব্যাস, আর দরকার নেই। আর কি করবে? আর কি করবে? অশোক। এবার অশোক অনেক বড় একটা টপিক, অশোক নিজে একটা এত বড় টপিক, কিন্তু আমরা পরীক্ষার জন্য কি করব? শুধুমাত্র অশোক রিলেটেড। কি? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? রাজ্যাভিষেক কত সালে হয়েছিল? ভিষেক কত সালে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধটা কততম শিলালিপিতে আছে? কততম শিলালিপি? ব্যাস, আর দরকার নেই। আর কি করব? অশোক থেকে তিনি কোথাকার কোথাকার গভর্নর ছিলেন, গভর্নর ছিলেন। আর কি করব? ডাকনামগুলো, ডাকনামগুলো বা উপাধিগুলো, বা উপাধি, উপাধি যেমন দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক, এই উপাধিগুলো, ব্যাস, আর কিছু করার দরকার নেই। গুপ্ত যুগ থেকে প্রথম শাসক এবং এবং লাস্ট, প্রথম, ফার্স্ট এবং লাস্ট। এবং যদি কোনো শাসক কিছু ইম্পর্টেন্ট কিছু করে থাকে এবং তার ছদ্মনাম বা ডাকনাম, যেমন সমুদ্রগুপ্ত ডাকনাম কি ছিল, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য ডাকনাম কি ছিল, যেমন অশোক উপাধি কি ছিল, এই জায়গাগুলো শুধুমাত্র একটা পাতার মধ্যে লিখে নেবে। মৌর্য যুগে যদি তুমি ঠিকঠাক করে এভাবে কনসাইজ হইতে করো, একটা পাতার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। গুপ্ত একটা পাতায় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি এটা রিলেটেডও ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, এবার কি করব? এবার কিছু ছোট ছোট রাজ্য আছে, সেগুলো আমাদের বংশ আছে, সেগুলো আমাদের করতে হবে। যেমন 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 হলো সঙ্গম, সঙ্গমেজ। কি করবে? শুধুমাত্র বইগুলো, অথার, বইয়ের অথার, অথারের নাম, ব্যাস, আর দরকার নেই সঙ্গম যুগ থেকে। ঠিক আছে, নেক্সট কি করবে? কুষাণ যুগ। কুষাণ কি ইম্পর্টেন্ট? কুষাণ থেকে শুধুমাত্র কি? ফার্স্ট এবং লাস্ট। ওকে, আর কি? কুষাণ যুগের মুদ্রা, এটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কি? শক, শাসকের নাম, শাসক, আর দরকার নেই। ক্লিয়ার? এবার কি করবে? কুসঙ্গম হলো, কুষাণ হলো, শক হলো। এবার হর্ষবর্ধন, হর্ষবর্ধন, হর্ষবর্ধন মানে কি? মখৌরি, মখৌরি, মখৌরি বংশটা, এবং শশাঙ্ক, শশাঙ্ক। শুধুমাত্র ইম্পর্টেন্ট ডেটস, ডেটস আর ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, এগুলো খাতার মধ্যে লিখে নেবে, আর কিচ্ছু করার দরকার নেই। প্রাচীন যুগ দিকে এগুলো এনাফ তোমাদের ডাব্লিউবিজি। আরেকটা জিনিস তোমাদের করতে হবে, যেটা আমি তোমাদের প্রোভাইড করব, কিছুদিনের মধ্যে প্রোভাইড করব, সেটা হলো কি? বলো, সেটা হলো কি? প্রাচীন ভারতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো, প্রাচীন ভারত থেকে নয়, আমি তিনটে টোটাল ভিডিও আনবো, সেখানে প্রাচীন, মধ্য এবং আধুনিক তিনটেই থাকবে। ঠিক আছে, দেখো, ডেটস, ইম্পর্টেন্ট ডেটস আর সন্ধি, সন্ধি। দেখো, আজ সকালে মনে হয় আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে ইঙ্গ মহীশূর যুদ্ধটা নিয়ে বলা আছে। এরকমই একটা ভিডিওর মাধ্যমে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারতের তিনটে ভিডিওতে এক একটাতে এক একটা যুগে যত ইম্পর্টেন্ট ডেটস আছে, যত ইম্পর্টেন্ট যুদ্ধ, যত ইম্পর্টেন্ট সন্ধি আছে, একটাও আমার করানোর বাইরে আসবে না, এটা আমার গ্যারেন্টি। ওকে, নেক্সট দেখো, মধ্যযুগ। মধ্যযুগ দিকে কি করবে? মধ্যযুগ দিকে, মধ্যযুগ থেকে শুধুমাত্র ইম্পর্টেন্ট বলতে তিনটে। একটা কি? একটা হলো সুলতানি যুগ, সুলতানি যুগ, মোঘল যুগ, আর একটা কি? সুফি আন্দোলনটা, সুফি আন্দোলন, আন্দোলন বা ধর্মীয় আন্দোলন, ধর্মীয় আন্দোলন, আন্দোলন। যদি পারো তাহলে বাংলার পাল বংশ, পাল, সেন আর রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট, এই বংশগুলো শুধুমাত্র প্রথম শাসক, শেষ শাসক, এবং এখানে মন্দির, মন্দিরগুলো কে কোনটা স্থাপন করেছিল, ব্যাস, আর দরকার নেই। ক্লিয়ার?
সুফি আন্দোলন সেম, কে কোন ধর্ম কে করেছিল সেটা শুধু দেখে নেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এই সুলতানি এবং মোগল এটা কিন্তু তোমাদের ইন ডেপথে পড়তে হবে। ক্লিয়ার? প্রত্যেকটা শাসকের নিয়ে ইন ডেপথে পড়তে হবে। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, তারপর রাজিয়া সুলতান, তারপর আলাউদ্দিন খলজি বলো, তারপর মোহাম্মদ বিন তুগলক বলো, ফিরোজ শাহ তুগলক বলো, বা আমাদের বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, এগুলো তোমাদের ইন ডিটেলসে পড়তে হবে এবং কতটা পড়তে হবে সেটা আমি পরে বলে দেবো। আপাতত এগুলো তোমরা করো। ক্লিয়ার? এবার মধ্যযুগের পর, সময় খুব কম, তাই এত তাড়াতাড়ির মধ্যে কিভাবে রিভিশন করবে বা যারা শুরু করছে তারা কিভাবে পড়বে সেটাই আমি আজকে দেখাচ্ছি। এবার আধুনিক ভারত দেখো, আমরা দেখবো আধুনিক ভারতটা খুব স্মার্টলি আমাদের পড়তে হবে, খুব স্মার্টলি। দেখো কিভাবে আধুনিক ভারতটা কিভাবে পড়বো, তাই তো? দেখো, আধুনিক ভারতটা আমরা কতগুলো ভাগে ভাগ করে পড়ব। কিভাবে? প্রথমে হচ্ছে বিদ্রোহ বলতে কি? সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহগুলো শুধুমাত্র সাল এবং কে করেছিল ব্যাস, আর কিছু করার দরকার নেই। নেক্সট কি? প্রেস বা মুদ্রণ। কথাটা কি? প্রেস বা মুদ্রণ কথাটা কি? কথাটা হলো কে কোন পত্রিকাটা ছাপিয়েছিল বা কে কোন পত্রিকার সম্পাদক ছিল, কত সালে সেটা হয়েছিল, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। প্রথম বাংলা সাপ্তাহিক, প্রথম বাংলা পত্রিকা, প্রথম উর্দু পত্রিকা, এই সমস্ত জিনিসগুলো তোমাদের একটা জায়গায় ভালোভাবে নোট ডাউন করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে প্রেস বা মুদ্রণ হলো। এবার কি? স্কুল কলেজ, এটাও সেম। ইম্পর্টেন্ট কিছু স্কুল যেমন কলকাতা মেডিকেল কলেজ বা অ্যাংলো বৈদিক কলেজ বা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, এই সমস্ত জায়গাগুলো কে প্রতিষ্ঠা করেছিল, কত সালে করেছিল, ব্যাস এইটুকুই। এবার কি করব? এবার এলো স্মার্ট তারিকা, যেটাকে বলা হয় স্মার্টলি ভাবে কিভাবে পড়বো। দেখো, গভর্নর জেনারেল, এই জায়গাটা এতটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষার্থী এই জায়গাটা স্কিপ করে দেয়, কিন্তু এই জায়গাটা যদি কেউ ভালোভাবে পড়ে নেয় তাহলে তার আর মডার্ন হিস্ট্রি পড়ার দরকার পড়ে না। কারণ একটা বাস্তব জীবনের সাথে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে শ্রী মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? এবার যদি আজকের ডেটে কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি বলা হবে? মোদিজির এরিয়াতে হচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার এরিয়াতে হচ্ছে, মানে তার সময়কালে হচ্ছে। তাহলে তার সময়কালটা যদি কেউ স্টাডি করে তাহলে আজকের ঘটনাটা হয়ে যাবে। ঠিক সেম গভর্নর জেনারেলের ক্ষেত্রেও সেই গভর্নর জেনারেল আমলে যা যা কিছু ঘটেছে সেগুলো করে নিলেই আমাদের গভর্নর জেনারেল এবং আধুনিক ভারত দুটোই হয়ে যাবে। এবং এটার জন্য আমি একটা ডিসিশন নিয়েছি, প্রতিদিন একটা করে শর্টস ভিডিও আমি দেব, সেখানে প্রত্যেকটা শর্টসে একজন করে গভর্নর জেনারেলকে আলোচনা করা হবে এবং সেই গভর্নর জেনারেল রিলেটেড যতগুলো ঘটনা ঘটেছে প্রাসঙ্গিক, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের আলোচনা করে দেবো। তাই তোমাদের কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে খুব তাড়াতাড়ি এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে এবং কমেন্টে জানাও, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, সেই ব্যাপারটা ভেবে আমি সেই ব্যাপারেও একটা আলাদা ভিডিও বানাবো। ওকে, দেখো তাহলে গভর্নর জেনারেল ক্লিয়ার। নেক্সট কি? নেক্সট হলো টাইম লাইন। জিনিসটা কি? দেখো, যদি তোমাকে আমি এইভাবে একটা জায়গায় পড়াবো, কি ধরো 1920 সাল এবং 1930 সাল, এই একটা টাইম লাইন দিলাম। এই টাইম লাইনের মধ্যে 1920 সালে কি কি ঘটনা ঘটেছিল, 1921-এ কি কি ঘটেছিল, 1922-এ কি কি ঘটেছিল, এগুলো যদি আমরা একটা টাইম লাইনের মধ্যে জেনে নিই
তাহলে আমার মনে হয় না মডার্ন হিস্ট্রি থেকে যেখান থেকেই প্রশ্ন দিক একটা প্রশ্ন তোমাদের বাইরে যাবে। এবং এটা আমি তোমাদের হলফ করে বলতে পারি ডাব্লিউবিপি বা কেপিতে হিস্ট্রি থেকে প্রায় 25 মার্কসের মধ্যে 30% নাম্বার হিস্ট্রি থেকে আসবেই। তাই হিস্ট্রিটা একটু ভালোভাবে একটু ভালো করে জোর দিয়ে পড়তে হবে। তাহলে কি করব, আমরা টাইম লাইন অনুযায়ী মডার্ন হিস্ট্রিটা পড়বো, ঠিক আছে? কিন্তু কিভাবে পড়বো এই চ্যানেলে আমি তোমাদের সব কটা করিয়ে দেব। ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে এইভাবে মডার্ন হিস্ট্রিটা আমরা পড়বো। তাহলে হিস্ট্রি কমপ্লিট। এবার কি করব, জিওগ্রাফি। দেখো এবার পড়বো আমরা জিওগ্রাফি। জিওগ্রাফি বা ভূগোল, এটাকে দুটো পার্টে ভাগ করা যায়। দুটো নয়, অ্যাকচুয়ালি তিনটে। কি কি? একটা আমাদের পড়ে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি গ্রাফি, খুব বেশি পড়তে হয় না, হার্ডলি 2 থেকে 3 পাতা, ব্যাস। নেক্সট কি? ইন্ডিয়ান জিওগ্রাফি বা ভারতীয় ভূগোল। আর একটা কি? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। কি কি পড়বো দেখো, 1 বাই 1 বলছি। ওয়ার্ল্ড জিওগ্রাফি কি পড়তে লাগে এখান থেকে? গ্রহ, অর্থাৎ গ্রহ থেকে কি কি পড়বো? কোন প্ল্যানেটটা, কোন গ্রহটা সূর্যের কাছে, কোন গ্রহটা সূর্যের থেকে দূরে, কটা গ্রহ আছে, পৃথিবী কত নম্বর গ্রহ, কোন গ্রহটাকে লাল গ্রহ বলা হয়, কোনটাকে নীল গ্রহ বলা হয়, কোনটা শীতলতম, কোনটা উষ্ণতম, ব্যাস। কার কটা উপগ্রহ আছে, ব্যাস। হার্ডলি 20 থেকে 25টা পয়েন্ট হবে, ওয়ান লাইনার হবে। এটা আমরা কোথায় পাবো? ওই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমার কাছে যদি থাকে তাহলে ভালো, সেখানে পাবে। না হলে কি করবে, লুসেন্টের একটা ইংলিশ ভার্সনের বই হয়, সেটা থেকে তোমরা লিখতে পারো। অথবা কি করবে, যদি কারোর কাছে চ্যালেঞ্জার, ছায়া চ্যালেঞ্জার, রেলওয়ে চ্যালেঞ্জার, যাই বই থাকুক না কেন, এই পয়েন্টগুলো থাকবে, এই পয়েন্টগুলো জাস্ট লিখে নেবে। ক্লিয়ার? নেক্সট কি করবে? নেক্সট করবে ভূত্বক। ভূত্বক বলতে কি? কতগুলো স্তর আছে, ভূস্তর কতগুলো স্তর আছে, মাটির তলে কতগুলো স্তর আছে, জাস্ট সেই স্তরগুলো করবে। এবং প্রত্যেকটা স্তরের মিডিল পয়েন্টের কি নাম সেটা কিন্তু অতি অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? আর কি করবে? আর করবে বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর, ব্যাস। আর ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিচ্ছু করার দরকার নেই। আর একটা জিনিস করতে হবে, যেটা আমি লাস্টে বলে দেবো, সেটা কি? কন্টিনেন্টগুলো পড়তে হবে এবং কোন জায়গাগুলো পড়তে হবে ওটা আমি শর্টসের মাধ্যমে দিয়ে দেবো, ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ক্লিয়ার? এবার দেখো ভারতীয় ভূগোল। ভারতীয় ভূগোল থেকে দুটো টপিক যদি তোমরা পড়ে নাও, একটা কি? একটা হলো ভূপ্রকৃতি, আর একটা কি? নদ নদী। এই দুটো টপিক যদি কেউ ভালোভাবে ম্যাপের মাধ্যমে বুঝে যায়, তার কাছে জিওগ্রাফি মাখন, কোনো প্রশ্ন তার কাছে আটকাবে না। এই ভূপ্রকৃতি এবং নদ নদী যদি কেউ ভালোভাবে শিখে নেয়, কোথায় কোনটা আছে, কোন রাজ্যের উপর দিয়ে গেছে, তাহলে জলবায়ু, মৃত্তিকা, ওয়েদার, আবহাওয়া, যেখান থেকেও প্রশ্ন, শিল্প, যেখান থেকে প্রশ্ন আসুক, সে একটা কমন সেন্সের মাধ্যমে সেটার উত্তর দিতে পারবে। ক্লিয়ার? তাহলে জিওগ্রাফি থেকে আমি কি কি পড়বো? ভূপ্রকৃতি এবং নদ নদী ভালোভাবে ডিটেলসে পড়বো। ক্লিয়ার? ম্যাপের মাধ্যমে। এবং এটার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে, তোমাদের লেখাপড়া ওই সৌরভ দা ইউটিউব চ্যানেলে আসছে, তোমরা সেটার জন্য ওয়েট করো এবং কমেন্টে জানাও। ক্লিয়ার? নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেম অ্যাজ ভারতীয় ভূগোল। ভারতীয় ভূগোলে যে টপিকগুলো আমরা পড়বো, ভূপ্রকৃতি এবং নদ নদী, পশ্চিমবঙ্গের ভূগোলেও আমরা সেগুলো পড়বো। আর একটা এক্সট্রা জিনিস পড়তে হবে, সেটা কি? জনগণনা দুটোরই, পশ্চিমবঙ্গেরও এবং ভারতেরও জনগণনা পড়তে হবে। কি কি পড়তে হবে? শিক্ষা পড়তে হবে, জনসংখ্যা পড়তে হবে, কততম জায়গায় আছে সেটা পড়তে হবে, এবং শিক্ষিতের হার
এবং কি এসসি এসটি ওবিসি অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি এদের সমস্ত কিছু কত পার্সেন্টেজ আছে এই জায়গাগুলো পড়ে নিতে হবে। হার্ডলি 5 থেকে 6টা পয়েন্ট হবে জনগণনা থেকে। ক্লিয়ার? আর কিচ্ছু ভূগোল থেকে করার দরকার নেই, বারবার বলছি আর কিচ্ছু করার দরকার নেই। এবার আসছি পলিটি। দেখো পলিটি, এবার কোন টপিকটা পড়বো সেটা হলো পলিটি। পলিটি বা সংবিধান, সংবিধান বারবার বলছি, পুরো ভিডিওটা দেখবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সংবিধান, সংবিধান থেকে আমরা সংবিধানকে টোটাল 3টে স্টেপে ভাগ করে পড়ব। একটা স্টেপ কি দেখো, একটা স্টেপ হলো আর্টিকেল মুখস্থ করব, আরেকটা কি সাংবিধানিক পদ, বিধানিক পদ, ক্লিয়ার? আরেকটা কি সংশোধন, সংশোধন। দেখো কিভাবে কি জিনিস। আর্টিকেল কি 1 থেকে 50, এই আর্টিকেল 50টা আর্টিকেল তোমাদের কিন্তু ঝড়ঝড়া মুখস্থ রাখতে হবে, ঝড়ঝড়া যাকে বলে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে 1 থেকে 50। এরপর 50 থেকে 395 বা যতদূর হয়েছে তত দূরের মধ্যে কি সবগুলো মুখস্থ রাখতে হবে না, হার্ডলি 40 খানা। তাহলে টোটাল 50 আর 40-এ 90, মানে 80 থেকে 90টা আর্টিকেল তোমাদের মুখস্থ রাখতেই হবে। এবং তার মধ্যেও কোন কোন আর্টিকেলগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেব পরে। ক্লিয়ার? এই 80 থেকে 90 খানার মধ্যেও 30 থেকে 40টা আর্টিকেল একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ কথার অর্থ কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গভর্নর, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত কতগুলো পদ আছে, আরো কতগুলো আছে, হার্ডলি 10 থেকে 12টা পদ হবে। সেই পদগুলোর কি কত নম্বর আর্টিকেলে আছে এবং তাদের যোগ্যতা কি, তাদের কত বছর পর্যন্ত সেই পদ দিতে বসে থাকতে পারে, তাদের পাওয়ার কি, এই কয়েকটা পার্ট তোমাদের একটা খাতার বা একটা পেজের মধ্যে, একটা পেজেই কমপ্লিট হয়ে যাবে সমস্ত সাংবিধানিক পদ। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে, কি কি পাওয়ার আছে, ক্যাগ কত নম্বর আর্টিকেলে আছে, কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত থাকতে পারে, কি কি পাওয়ার আছে, ব্যাস এই টাইপের একটা যদি চার্ট করে নাও, পাই চার্ট, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই। আর সংশোধন, সংশোধন তোমাদের ডাব্লিউবিপির জন্য হার্ডলি 15 থেকে 20টা সংশোধন যদি ভালোভাবে করে নাও আর পলিটির দিকে ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে? আচ্ছা, পলিটির সাথে একটা ছোট চ্যাপ্টার, সেটা হলো ইকোনমি, ইকোনমি নমি বা অর্থনীতি, অর্থনীতি। এই জিনিসটা থেকে একটা জিনিস তোমাদের পড়তে হবে, সেটা কি? সেটা হলো আরবিআই আর 5 ইয়ার প্ল্যান, 5 ইয়ার প্ল্যান, আরবিআই 5 ইয়ার প্ল্যান। আরবিআই কি কত সালে তৈরি হয়েছিল, তার আগে কি কি ব্যাংক ছিল, তার কি কি নাম ছিল, কোন কোন ব্যাংকগুলো মার্জ হলো, ন্যাশনালাইজেশন কবে হলো, এবং কি 5 ইয়ার প্ল্যান থেকে শুধুমাত্র কতগুলো 5 ইয়ার, সব 5 ইয়ার প্ল্যান করার দরকার নেই, কতগুলো 5 ইয়ার প্ল্যান কত সালে হয়েছিল, কত সাল থেকে কত সাল, এবং তার মধ্যে ইম্পর্টেন্ট কি 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 জিনিস হয়েছিল, যেমন কি ডিভিসি প্রকল্প কত সালে হয়েছিল, কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে হয়েছিল, সবুজ বিপ্লব কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে হয়েছিল, রোলিং প্ল্যান কাকে বলা হয়, তারপর কি অ্যানুয়াল প্ল্যান কাকে বলা হয়, এই জায়গাগুলো ঠিকঠাক করে নিলে আর ইকোনমি থেকে কিচ্ছু করার দরকার নেই। আরেকটা জিনিস আছে কি, আরেকটা জিনিস আছে সংস্থা, সংস্থা যেমন আইএলও, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত জায়গাগুলো, গ্যাট, WTO, এগুলোর প্রতিষ্ঠানটা হেডকোয়ার্টার কোথায় এবং কত সালে এটা তৈরি হয়েছিল, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই ইকোনমি থেকে। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট সায়েন্স। সায়েন্স যেটা সবার একটা ভয়ের জায়গা, সায়েন্স, বিজ্ঞান, সায়েন্স বা বিজ্ঞান, এটা 3টে পার্ট আছে। একটা কি লাইফ সায়েন্স, একটা কি ফিজিক্যাল সায়েন্স, আর একটা কি কেমিস্ট্রি। কেমিস্ট্রি কোন কোন জায়গাগুলো পড়বে দেখো,
লাইফ সায়েন্সের মধ্যে শুধুমাত্র পড়বে যেটা, সেটা হলো হিউম্যান বডি। লাইফ সায়েন্সের অনেক চ্যাপ্টার আছে, কিন্তু পড়বে শুধু হিউম্যান বডি। হিউম্যান বডির মধ্যে কি, চোখ, কান, নার্ভাস সিস্টেম, পাকস্থলী অর্থাৎ নিউট্রিশনটা, তারপর কি হাড়, হার্ট, কিডনি, লিভার, আর কি ব্লাড, এই কয়েকটা টপিক, অর্থাৎ 10 থেকে 12খানা টপিক হবে হিউম্যান বডির, ভালোভাবে পড়তে হবে। আর কি পড়তে হবে, পুষ্টি, পুষ্টি, আর কি পড়তে হবে, হরমোন, হরমোন, ব্যাস আর দরকার নেই। যদি সময় থাকে তাহলে আমি লুসেন্টের বইয়ের বা আমাদের তরুণ বয়েলে দুটো বই আছে, দুটো বইয়ের মধ্যে কিছু ওয়ান লাইনার আছে। কিসের ওয়ান লাইনার? সায়েন্সের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি, প্রত্যেকটারই কিছু ওয়ান লাইনার আছে। লাইফ সায়েন্স থেকে 150খানা, ফিজিক্যাল সায়েন্স থেকে ওই 150-160খানা এবং কেমিস্ট্রি থেকে প্রায় 200খানা, অর্থাৎ মোটামুটি 500খানার মতন ওয়ান লাইনার আছে। সেই ওয়ান লাইনারগুলো যদি আমার সম্ভব হয়, যদি তোমরা যদি চাও, তোমরা যদি কমেন্টে জানাও, তাহলেই আমি সেই ওয়ান লাইনারগুলো করিয়ে দেব। এই ওয়ান লাইনারগুলো করে নিলে এটার ওই ওয়ান লাইনারের বাইরে কোনো কোশ্চেন হবে না, কিন্তু তাও তোমাদের এই টপিকগুলো একবার যদি পড়ে নাও তাহলে খুব সুবিধা হয়। ক্লিয়ার? বুঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি? এগুলো থেকে হার্ডলি 5 থেকে 600টা কোশ্চেন হয়, প্রত্যেকটা থেকে 150-200 করে কোশ্চেন আছে। সেই অনলাইনারগুলো যদি তোমরা চাও, বাংলায় যদি চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলো অতি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। সেগুলো তোমাদের খুব হেল্পফুল হবে। কিন্তু টপিকগুলো একবার করে জাস্ট গো থ্রু করে নাও, নিজের বাস্তব জীবনের সাথে মিলিয়ে পড়ো, তাহলেই হবে। ফিজিক্স, ফিজিক্স থেকে কি কি পড়বো? আলো, আলো। 2 কি? শব্দ। 3 কি? ইউনিট। আর 4 মোশন, মোশন। 5 ওয়ার্ক। ব্যাস, এই 5টা টপিক। আর ফিজিক্স থেকে কিছু করার দরকার নেই। কেমিস্ট্রি থেকে শুধুমাত্র একটা জিনিসই করবে, সেটা হলো পিরিয়ডিক টেবিল। আর যে 200টা কোশ্চেন বলছিলাম কেমিস্ট্রি দিকে, সেগুলো করলেই হবে। কিন্তু পিরিয়ডিক টেবিল অতি অবশ্যই ভালোভাবে করতে হবে এবং খুব সহজভাবে পিরিয়ডিক টেবিল মনে রাখা যায়। পর্যায় সারণী খুব সহজভাবে মনে রাখা যায়, একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে পিরিয়ডিক টেবিল। কিভাবে, সেটা যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাও, আমি পিরিয়ডিক টেবিলটা তোমাদের সেইভাবে করিয়ে দেব, যেভাবে আমি করেছিলাম সেইভাবে তোমাদের করাবো পিরিয়ডিক টেবিল। খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং এবং খুব ভয়ের জায়গা এই পিরিয়ডিক টেবিল, কিন্তু এটা খুব সহজে শেখা যায়। ক্লিয়ার? দেখো নেক্সট সায়েন্স শেষ। এবার কি? স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকেটা আমি তোমাদের আগে একটা ভিডিওতে তোমাদের জানিয়েছি। স্ট্যাটিক জিকেটার কোন কোন টপিকগুলো করবে, সেই টপিকগুলো শুধু জাস্ট করে যাও, আর কিছু করার দরকার নেই। এবার পড়ে রইল কারেন্ট অ্যাফেয়ার। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি অলরেডি একটা অ্যাওয়ার্ড সেকশন থেকে ভিডিও দিয়েছি এবং পরে আরও ভিডিও আসবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যেগুলো যেগুলো বললাম সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করে যাও, তাহলে এই নাম্বারটা 58 থেকে 60, এই নাম্বারটা আউট অফ 85 পাওয়া কোনো ব্যাপার না। ক্লিয়ার? কোনো ব্যাপার না। আউট অফ 50 থেকে মানে 85 থেকে 58 বা 60 পাওয়াটা কোনো ব্যাপার না। যে স্ট্র্যাটেজিটা দিলাম সেই স্ট্র্যাটেজিতে পড়ে যাও। পরে আমি ইংরেজি এবং অঙ্ক এবং রিজনিংয়ের আলাদা আলাদা কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে আসব। এটা তোমরা দেখো, ফলো করো, কিছুদিন পর সেটা নিয়ে আসব। এবং আরেকটা জিনিস বলে রাখি, ইউটিউব শর্টসের মাধ্যমে আমি গভর্নর জেনারেলটা শেষ করে দেব। তোমরা শুধু ধৈর্য ধরে দেখো। এবং ভোক্যাবসেরও একটা সেকশন আমি স্টার্ট করেছি এবং সেটা কি তোমাদের পরীক্ষার আগে করিয়ে দেব। তাহলে তোমাদের কি করতে হবে? এই সমস্ত কিছু পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্টে জানাও কোন জায়গাটা অসুবিধা। ক্লিয়ার? চলো আজকের মতো এটুকুই থাক। টাটা, বাই বাই।